জাপানের শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর শীর্ষ সম্মেলন শুরু। অ্যাবের বিশেষ আমন্ত্রণে আউটরিচ কর্মসূচিতে অংশ নিতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না তালেবান। কাবুলে জঙ্গি হামলায় নিহত 11। নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা বিশ্লেষকদের। ইসরায়েলে মন্ত্রিসভা রদবদলের দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আশঙ্কা। ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না, হুঁশিয়ারি লিবারম্যানের। এবং সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে বিমান হামলা স্থগিত করার ইঙ্গিত রাশিয়ার। রাক্কায় আইএস বিরোধী অভিযানে অগ্রগতির দাবি কুর্দি ও আরব যোদ্ধাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। জাপানের সীমা পেনিনসুলার আইস সীমায় শুরু হয়েছে শিল্পোন্নত 7টি দেশের জোট G7 এর 42তম বার্ষিক সম্মেলন। এবারের সম্মেলনে বিশ্ব অর্থনীতিতে গতি আনার বিষয়টি মূল আলোচ্য ধরা হয়েছে। এছাড়া আন্তঃবাণিজ্য বৃদ্ধি, বাণিজ্য নীতি পুনর্গঠন ও বিশ্ব বাণিজ্যে G7ভুক্ত দেশগুলোর অবস্থান আরও দৃঢ় করতে আলোচনা হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এসবের পাশাপাশি সন্ত্রাসবাদ, শরণার্থী সমস্যা, সাইবার নিরাপত্তা ও দক্ষিণ চীন সাগর নিয়ে পূর্ব এশিয়ার দেশগুলোর বিরোধের মতো বিষয়গুলো আলোচনায় স্থান পেতে পারে বলে জাপানি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স। সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে বৃহস্পতিবার সকালে বিশ্ব নেতাদের নিয়ে জাপানি শিন্টো ধর্মের পবিত্র স্থান আইস মন্দির পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শিনজো আবে। এদিকে সম্প্রতি জাপানের ওকিনাওয়ায় এক মার্কিন সেনা কর্তৃক জাপানি তরুণী ধর্ষণ ও হত্যার বিষয়ে বুধবার ওবামার সঙ্গে কথা বলেন শিনজো আবে। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিষয়টির অধিকতর তদন্তের আশ্বাস দেন ওবামা। পাশাপাশি হিরোশিমা বিষয়ে আগের অবস্থানেই পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ভিয়েতনামের মতো হিরোশিমাও যুদ্ধের বিভীষিকাময় স্মৃতি বহন করছে। আমি অসলোতে নোবেল পুরস্কার গ্রহণের সময়ে বলেছিলাম 21 শতকে এসেও বিশ্বশান্তির নানামুখী হুমকির মুখোমুখি হতে হচ্ছে আমাদের। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে আমাদের এখনো অনেক দূর যেতে হবে। আমাকে এমন একটি দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হচ্ছে যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবতে হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে তিনি যাত্রা করেন। G7 আউটরিচ কর্মসূচিতে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণেই এই সফর। এই প্রথম জাপানের বিশেষ উদ্যোগে বিভিন্ন বিবেচনায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ 7টি দেশের সরকার প্রধানদের সঙ্গে সমকালীন কয়েকটি মুখ্য উন্নয়ন বিষয়ে G7 নেতাদের খোলামেলা আলোচনা হবে। এছাড়াও আগামী 28শে মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না তালেবান। বুধবার জঙ্গি গোষ্ঠীটির নতুন শীর্ষ নেতা মৌলভী হাইবাতুল্লাহ আখুনজাদা দলের নেতাদের একথা জানান। এ অবস্থায় দেশটির নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। বুধবার বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের আদালত চত্বর। আপিল আদালতের কর্মকর্তা কর্মচারী বহনকারী একটি বাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এর পরপরই তালেবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেন। এ মাসে 6 তালেবান সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধ হিসেবে আদালতের কর্মকর্তাদের উপর এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। আফগান তালেবানের শীর্ষ নেতা হিসেবে মৌলভী হাইবাতুল্লাহর নাম ঘোষণার দিনই এ হামলার ঘটনায় দেশটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে তালেবানের পক্ষ থেকে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে CNN।
নতুন তালেবান নেতা আলোচনার পরিবর্তে দলের প্রয়াত প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের জিহাদি নীতি অবলম্বন করবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ অবস্থায় আফগানিস্তানে নতুন করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা বিশ্লেষকদের। হাইবাতুল্লাহকে নেতা নির্বাচিত করা নিয়ে তালেবানদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব চলছিল, কিন্তু তিনি তার পূর্বসূরীদের হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় এখন সেই দ্বন্দ্ব অনেকটা মিটে গেছে। আমার মনে হয় এই অবস্থায় শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। এ সপ্তাহের শুরুতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় জঙ্গি নেতা মানসুর নিহত হন। এর আগে 2013 সালে আফগান তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর পর গত বছরের মাঝামাঝি মোল্লা মানসুরকে দলটির শীর্ষ নেতা করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইসরায়েলের মন্ত্রিসভার রদবদলে দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে দেশটিতে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্র গঠন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উগ্র ডানপন্থী বেইতেনু পার্টির নেতা এভিগদর লাইবারম্যান। ইতোমধ্যে গাজা উপত্যকায় 2 দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে 37 জন ফিলিস্তিনিকে কোনো বিচার প্রক্রিয়া ছাড়াই গ্রেফতার করেছে তেল আবিব। আবারও ইসরায়েলি জঙ্গি বিমান থেকে ফেলা বোমায় কেঁপে উঠল হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বৃহস্পতিবার 2 দফা বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম জানায় রাফা ও নুসরিয়াত শরণার্থী শিবিরের পাশে এই হামলা চালানো হয়। এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। বুধবার ফিলিস্তিনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে রকেট হামলার অভিযোগ আনে ইসরায়েল। এরপরই নতুন করে বিমান আগ্রাসন চালানো হয়। রকেট হামলার এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছে হামাস কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের উগ্র ডানপন্থী বেইতেনু পার্টির সাথে ক্ষমতাসীন লিকুদ পার্টির জোট গঠনের পর নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কট্টর ডানপন্থী নেতা এভিগদর লাইবারম্যানকে নিয়োগ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মন্ত্রিসভার রদবদলে উগ্র ডানপন্থী নেতার নিয়োগ ভালোভাবে গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ইতিহাসে এই জোটকে সর্বোচ্চ মাত্রা ডানপন্থী বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার। আমরা জেনেছি ইসরায়েলের মন্ত্রিসভার অনেক সদস্য দ্বিরাষ্ট্রীয় শান্তি আলোচনার বিরোধিতা করেছেন। এ ধরনের কার্যকলাপ রাজনৈতিকভাবে যে কোনো সমস্যা সমাধানের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করবে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর বিচার ব্যবস্থা সেনা সদস্যের অপরাধমূলক কর্মকাণ্ডকে বৈধতা দেয় বলে অভিযোগ করেছে দেশটির বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। ইসরায়েলি সেনাবাহিনীর নির্যাতনের বিষয়ে 80 পাতার এক প্রতিবেদন প্রকাশ করেছে বেইত সালেম নামে একটি মানবাধিকার সংস্থা। আমরা শেষ পর্যন্ত প্রমাণ পেয়েছি ইসরায়েলি সেনাবাহিনী হোয়াইট ওয়াশ মেকানিজম ব্যবহার করে পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালায়। সেই সাথে যারা বেআইনিভাবে কাজ করে তাদের সুরক্ষা দেয় তারা। এর মধ্যে বুধবার এক সংসদ সদস্য সহ 37 ফিলিস্তিনি নাগরিককে আটক করেছে ইসরায়েল। এছাড়া 12 বছরের এক ফিলিস্তিনি বালকের আটকাবস্থা আরও 1 বছর বৃদ্ধি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন পর্যন্ত প্রায় 750 ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে। এর মধ্যে বেশিরভাগই সাংবাদিক বলে জানিয়েছে ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যম। শাশ্বত সত্য, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও দেখবেন। শরণার্থী ঢল মোকাবিলায় নতুন নীতি নির্ধারণে আহ্বান মোঘেরিনির। লিবিয়া উপকূলে নৌকাডুবিতে 7 জনের মৃত্যু, 5 শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার। সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে বিমান হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়ার পর একথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। এদিকে রাক্কায় চলমান আইএস বিরোধী অভিযানে নিজেদের অগ্রগতির দাবি করেছে কুর্দি ও আরব যোদ্ধারা। একইভাবে ইরাকের ফালুজায়ও নিরাপত্তা বাহিনীর অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে আইএস। ইরাকের ফাল্লুজায় আইএস দমনে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সেখানে আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। বেশ কয়েক মাস ধরে ইরাকি সেনারা ফাল্লুজা ঘিরে রাখলেও এ সপ্তাহের শুরুতে শহরটিতে আইএসের ঘাঁটিতে অভিযান শুরু করে দেশটির সরকার।
তবে আইএস নিয়ন্ত্রিত এলাকায় হাজার হাজার বেসামরিক লোক আটকে পড়ায় হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাও ঘটছে। বুধবার সরকারি বাহিনীর গোলার আঘাতে নিহত 9 জনের মধ্যে 7 জনই বেসামরিক ইরাকি। এছাড়া আহত হয় 21 জন নিরপরাধ মানুষ। এ অবস্থায় শহরটি থেকে আইএসকে হটানোর চেষ্টার পাশাপাশি আটকে পড়াদের উদ্ধার অভিযান চলছে বলে জানায় ইরাকি বাহিনী। এখন পর্যন্ত যেসব এলাকা আমরা ঝুঁকিমুক্ত করতে পেরেছি সেখান থেকে প্রায় 55টি উদ্বাস্তু পরিবারের সদস্যদের আমরা নিরাপদ স্থানে সরিয়ে এনেছি। ইরাকের মতো সিরিয়াতেও কোণঠাসা হয়ে পড়েছে আইএস। রাক্কায় চলমান আইএস বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার অন্তত 5টি গ্রাম শত্রুমুক্ত করার ঘোষণা দেয় কুর্দি যোদ্ধাদের দল এসটিএফ ও ওয়াইপিজি। মার্কিন জোটের সহযোগিতায় এরই মধ্যে শহরটির বেশিরভাগ এলাকা থেকে আইএস জঙ্গিদের পিছু হটতে বাধ্য করার কথা জানান কুর্দি ও আরব যোদ্ধারা। এর মধ্যেই সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বিমান হামলা স্থগিত করার ইঙ্গিত দিল রাশিয়া। আল নুসরা জঙ্গিদের দমনে সহযোগিতা প্রদান ও যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বিভিন্ন বিদ্রোহী দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আমাদেরকে তাদের উপর হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে। আমরা এ সংক্রান্ত অন্তত 10টি বার্তা পেয়েছি। তারা আমাদেরকে জঙ্গি বিরোধী অভিযানে সহযোগিতা করতেও রাজি। তারা যেসব অঞ্চল জঙ্গি মুক্ত করতে পারবে সেখানে রুশ বা সিরীয় বিমান হামলা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিরিয়ায় জঙ্গি বিরোধী অভিযানে যোগ দিতে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। বুধবার সেটি অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দর থেকে ভূমধ্য সাগর অভিমুখে ছেড়ে যায় বলে জানায় ইরানের প্রেস টিভি। যুদ্ধজাহাজটি সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়া উপকূলে মোতায়েন থাকবে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুরস্ক আইএসকে বিস্ফোরক ও প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বুধবার বার্তা সংস্থা এপি জানায়, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভিতালি চুরকিন সংস্থাটির মহাসচিব বান কি মুনের কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ করেন। তুরস্ক এর মাধ্যমে ইরাক ও সিরিয়ায় জঙ্গিবাদে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেন চুরকিন। সম্প্রতি উত্তর ইরাকের তিকরিত ও সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কোবানিতে আইএসের কাছ থেকে পাওয়া বিস্ফোরক ও অন্যান্য যুদ্ধাস্ত্র তুরস্কের তৈরি কিংবা দেশটি থেকে সরবরাহকৃত বলে প্রমাণ পেয়েছে রাশিয়া। তুরস্কের 5টি কোম্পানি এসব বিস্ফোরক উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত বলে দাবি রাশিয়ার। এছাড়া যুক্তরাষ্ট্র ও সুইডেনে উৎপাদিত কিছু যুদ্ধ সরঞ্জাম তুরস্ক হয়ে সিরিয়া ও ইরাকে আইএসের কাছে যাচ্ছে বলেও অভিযোগ রাশিয়ার। এদিকে বুধবার আইএসের হ্যাকাররা ইরানের পরিসংখ্যান ইনস্টিটিউটের ওয়েবসাইট হ্যাক করেছে বলে দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। শরণার্থী ঢল মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নকে নতুন নীতি নির্ধারণে আহ্বান জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকো মোঘেরিনি। একইভাবে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক শরণার্থী সংকটকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়কে এ সংকট নিরসনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অবৈধ অভিবাসী বাহী নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 562 জন অভিবাসন প্রত্যাশীকে। তুরস্ক ইইউ চুক্তি কার্যকরের পর ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা কমে এলেও বেড়ে গেছে লিবিয়া উপকূল হয়ে অভিবাসী প্রবেশের সংখ্যা। বুধবার ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে অভিযান চালানোর সময় ডুবে যাওয়া একটি নৌকা থেকে 550-র বেশি অভিবাসীকে উদ্ধার করে ইতালীয় নৌবাহিনী। তবে উদ্ধার করা অভিবাসীরা কোন দেশের নাগরিক সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এই অবস্থায় শরণার্থী সংকট সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট। জাপানের শিল্পোন্নত দেশগুলোর জোট G7 সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। ভৌগোলিক কারণে শরণার্থী সংকট নিরসনের অধিকাংশ দায়িত্ব ইউরোপের উপর পড়েছে। এরপরও G7 এর দেশগুলো সহ বিশ্ববাসীকে আমরা এই সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে এই সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। এদিকে সহিংসতা ও দরিদ্রতা থেকে পালিয়ে আসা শরণার্থীদের ঢল মোকাবেলায় নতুন নীতি নির্ধারণে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। বুধবার মেক্সিকো সিটিতে এক সফরে গিয়ে একথা বলেন তিনি। অভিবাসী ও শরণার্থী সমস্যা বর্তমানে প্রকট। তাই বলে আফ্রিকা, এশিয়া ও আমেরিকার ভেতরে যে সমস্যা রয়েছে তা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা জানি এটি একটি বৈশ্বিক সমস্যা। তার মানে শরণার্থী সমস্যা সমাধানের দায়িত্ব কেবল ইউরোপের নয়, এই সংকট নিরসনে নতুন নীতি প্রণয়ন করা উচিত। এর মধ্যেই জার্মানিতে আশ্রয় পাওয়া অভিবাসীরা যেন বাসস্থান ও চাকরির সুযোগ সুবিধা সহ সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষ্যে ইন্টিগ্রেশন ল নামে একটি বিশেষ আইন পাশ করেছে জার্মানি। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
তুরস্ক ইইউ চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় উল্লেখ করে তুর্কি নাগরিকদের ইউরোপে ভিসা মুক্ত চলাচলের ব্যবস্থা কার্যকর হতে আরো সময় প্রয়োজন বলে জানিয়েছেন। তুর্কি নাগরিকদের ইউরোপে অবাধ চলাচলের সুযোগ করে দিতে তুরস্কের ওপর ইইউ এর বেঁধে দেয়া 72টি শর্ত এখনো পূরণ হয়নি। আগামীতে তুরস্ক ও ইইউ এর মধ্যে এ বিষয়ে আলোচনা হবে। এ চুক্তি সফল করতে আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাব। এদিকে গেল মঙ্গলবার থেকে মেসিডোনিয়ার সীমান্তবর্তী গ্রিসের ইদোমেনি শিবিরের শরণার্থীদের নতুন আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের কাজ শুরুর পর এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে 2000-এর বেশি শরণার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে। এই কার্যক্রম শুরুর আগে যারা নতুন আশ্রয় কেন্দ্রে যেতে অস্বীকৃতি জানিয়েছিল তারাও এখন স্বইচ্ছায় যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR। অন্যদিকে সরকারের এই উদ্যোগ সফল হয়েছে বলে জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। শিরিন আক্তার, সময় সংবাদ। ফ্রান্সের বিতর্কিত সংশোধিত শ্রম আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার ধর্মঘট করেছে দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা। দেশটির 19টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 16টি এই ধর্মঘটের ডাক দেয়। দেশটির মোট বিদ্যুৎ চাহিদার 75% পারমাণবিক প্রকল্প থেকে আসায় এই ধর্মঘট বিদ্যুৎ সরবরাহে বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে তেল ও রেল শ্রমিকদের ধর্মঘটের কারণে দেশটির 6টি তেল পরিশোধনাগারে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। তেল সংকটে ভুগছে 40% পাম্প স্টেশন। সংশোধিত শ্রম আইনে প্রতিষ্ঠান মালিকদের মজুরি নির্ধারণের ক্ষমতা দেয়, সেই সঙ্গে শ্রমিক নিয়োগ ও ছাঁটাইয়ের বিধানও সহজ করায় শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে বলে অভিযোগ আন্দোলনকারীদের। সংশোধন বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক থাকলেও সম্প্রতি সংবিধানের একটি অনুচ্ছেদের অধীনে কোনো ভোটাভুটি ছাড়াই তা পাশ করে সরকার। তবে ফ্রান্সে বেকারত্বের হার কমাতে এই আইন সংশোধন করা হয়েছে জানিয়ে নিজ অবস্থানে অনড় রয়েছেন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। বলিভিয়ায় প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সংস্থার 6 কর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সংস্থার কর্মীদের বরাতে গণমাধ্যম জানায় 1 মাস ধরে রাজধানীর লা পাজে সরকারের বাসভবনের সামনে বিক্ষোভ করে আসছে শত শত প্রতিবন্ধী নাগরিক ও প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সংস্থার কর্মীরা। সমাবেশে বিক্ষোভকারীরা প্রতিবন্ধীদের মাসিক ভাতা বাড়ানোর দাবি জানায়। তবে সরকার এ দাবি প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ মোতায়েন করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরে বিক্ষোভকারীদের হঠাতে তাদের উপর জলকামান ছোড়ে পুলিশ। ভেনেজুয়েলায় পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দেশটির সরকার বিরোধীরা। বুধবার রাজধানী কারাকাসে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করে বিরোধী দলের শত শত সমর্থক। এ সময় তারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সোশ্যালিস্ট পার্টির অপসারণের পাশাপাশি শীঘ্রই গণভোট আয়োজনের দাবি জানায়। এছাড়া দেশটিতে চলমান খাদ্য ও ওষুধ সহ মারাত্মক অর্থনৈতিক সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেয় তারা। তবে বিরোধী দলের সব অভিযোগ অস্বীকার করে চলতি বছর গণভোটের আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজাতে $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার আগ্রহ বিশ্ব ব্যাংকের। 2021 সালের মধ্যে সমস্যা সমাধানের আশা ওয়াসার। সিনাই উপত্যকায় কয়েকটি জঙ্গি অবস্থানে হামলা চালিয়ে অন্তত 85 জঙ্গিকে হত্যা করেছে মিশরীয় সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর বরাতে প্রেস টিভি জানায়, বুধবার উত্তর সিনাইয়ের শেখ জুয়েইদ ও রাফা এলাকায় জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় মিশরীয় সেনারা। এ সময় 3 জঙ্গিকে গ্রেফতার করা হয়। মিশরীয় সামরিক বাহিনী জানায়, অভিযানে জঙ্গিদের 73টি আস্তানা, 190টি তাঁবু, 10টি গাড়ি ও 5টি মোটরসাইকেল গুঁড়িয়ে দেয় সেনাবাহিনী। এর 2 দিন আগে উত্তর ও মধ্য সিনাইয়ে 13 জঙ্গিকে হত্যার কথা জানিয়েছিল মিশরীয় সেনা। সিনাইয়ে সক্রিয় আনসার বেইত আল মাকদিস নামের জঙ্গি গোষ্ঠী সম্প্রতি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে। 2015 সালে জুলাইয়ে সিনাই উপত্যকার সেনা চৌকিতে সন্ত্রাসী হামলায় 21 সেনা নিহতের পর থেকেই বিভিন্ন সময় সন্ত্রাসী ও জঙ্গি অবস্থানে অভিযান চালিয়ে আসছে মিশরীয় সেনাবাহিনী। সোমালিয়া ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল শাবাবের 21 সদস্যকে হত্যা করেছে কেনিয়ার সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর বরাতে বুধবার প্রেস টিভি জানায়, কেনীয় সেনারা সীমান্তে টহল দেওয়ার সময় আল শাবাবের এক জঙ্গি তাদের লক্ষ্য করে গুলি চালায়।
পরে কেনীয় সেনারা এলাকাটিতে অভিযান চালিয়ে 21 জঙ্গিকে হত্যা করে। জঙ্গিরা সেনাদের উপর চোরাগুপ্তা হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে কেনিয়া সেনাবাহিনী। অভিযানে রাইফেল, রকেট লঞ্চার সহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে অভিযানে আফ্রিকান ইউনিয়নের সেনারা নিযুক্ত রয়েছে। এ মিশনে প্রয়োজনীয় সেনারা বড় যোগানদাতা কেনিয়া। এর প্রতিশোধ হিসেবে প্রায়ই কেনীয় সেনাদের উপর হামলা চালায় আল শাবাব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের মনোনয়ন লড়াইয়ে ক্যালিফোর্নিয়ায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। এ রাজ্যের 475 জন ডেলিগেটের সমর্থন আদায়ে জোর প্রচারণায় নেমেছেন দলের অপর মনোনয়ন প্রত্যাশী স্যান্ডার্সও। এদিকে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়াতে বিক্ষোভকারীদের তোপের মুখে অভিবাসী ও কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি হিলারিকে দুর্বল প্রতিপক্ষ বলেও মন্তব্য করেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ওয়াশিংটন জয়ের পর ক্যালিফোর্নিয়া প্রাইমারিতেও ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাজ্যের অ্যানাহিম শহরের এক নির্বাচনী সমাবেশে অংশ নেন তিনি। সেখানেও তিনি বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ট্রাম্প ক্ষমতা এলে সহিংসতা ছড়িয়ে পড়বে। সে অভিবাসীকে নগণ্য চোখে দেখলেও মার্কিন অর্থনীতিকে চাঙ্গা রাখতে তাদের ভূমিকাকে এড়িয়ে যেতে পারে না। তবে সমাবেশে ট্রাম্পের বক্তব্যে ছিল উল্টো সুর। অভিবাসী ও কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষা ও চাকরির সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখার কথা জানান তিনি। সেই সঙ্গে হিলারির সমালোচনাও করেন এই ধনকুবের। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাইবার নিরাপত্তার বিষয়ে সাবেকদের ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হিলারি সহ যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রীদের বিরুদ্ধে ইমেইলের নিরাপত্তা ব্যবস্থাপনা ও তথ্য সংরক্ষণে গাফিলতি ও নীতিমালা ভঙ্গের অভিযোগ আনা হয়। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ গোপন তথ্যগুলো সংরক্ষণে আরো নিরাপদ পদ্ধতি ব্যবহার করলে এমন সমস্যা হতো না। দুর্বল ব্যবস্থাপনার কারণেই শুধু হিলারি নয়, বরং কলিন পাওয়েলের মতো সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরাও ইমেলের নিরাপত্তা দেখভাল করতে ব্যর্থ হয়েছেন। এসব প্রতিবেদনের তোয়াক্কা না করে হিলারি ক্লিন্টন ব্যস্ত সময় পার করছেন তার জয়ের ধারা জিইয়ে রাখতে। বুধবার ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্কে প্রচারণায় দুই ভক্ত শার্ট খুলে বুকে স্লোগান লিখে হিলারির প্রতি সমর্থন জানালে নিরাপত্তা কর্মীরা তাদের বের করে দেওয়ার চেষ্টা করে। এ সময় হিলারি দুপক্ষকেই সংযত হতে বলেন। প্রচারণায় ট্রাম্পের তীব্র সমালোচনা করেন তিনি। প্রেসিডেন্ট এমন কারো হওয়া উচিত যিনি একই সঙ্গে কঠোর আবার স্থির। যারা ব্যবসা টিকিয়ে রাখতে বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলে তারা কখনোই এই পদের যোগ্য নয়। এক্ষেত্রে ট্রাম্প বারবার প্রমাণ করেছেন যে তিনি ঐক্যে নয় বরং বিচ্ছেদে বিশ্বাসী। এদিকে ওয়াশিংটনে পরাজয়ের পর ক্যালিফোর্নিয়া প্রাইমারিতে ভাগ্য পরিবর্তনের আশায় জোরে সোরে প্রচারণায় নেমেছেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। একই দিন রাজ্যের ক্যাথেড্রাল সিটিতে প্রচারণায় তিনি দরিদ্র মার্কিনীদের আর্থিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। লাইবেরিয়ার ওপর থেকে 1 দশকেরও বেশি সময় ধরে চলা অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার লাইবেরিয়া থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হলে 15টি দেশ এ বিষয়ে একমত হয়। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, এর আগে গেল বছর লাইবেরিয়ার ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া যুক্তরাষ্ট্র গেল বছরের নভেম্বরে দেশটির ওপর থেকে অর্থ নিষেধাজ্ঞা তুলে নেয়। লাইবেরিয়ায় 1989 থেকে 2003 সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে প্রায় 2.5 লাখ মানুষ প্রাণ হারায়। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে মিশরে অস্ত্র সরবরাহ করছে জোটভুক্ত 12টি দেশ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। সংস্থাটি জানায় 2013 সালের আগস্টে কায়রোতে 6 শতাধিক সরকার বিরোধী বিক্ষোভকারীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। স্বৈরশাসিত দেশটিতে এমন বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন ও সহিংসতা বন্ধে ইইউ দেশটিতে অস্ত্র সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, দেশটিতে বিরোধীদের উপর ব্যাপক আকারে দমনপীড়ন চলছে। ক্রিমিয়া এবং পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহান্স্ক রাশিয়ার কাছ থেকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্কো। রাশিয়ায় দণ্ডপ্রাপ্ত ইউক্রেনের পাইলট নাদিয়া শেভচেঙ্কোর মুক্তির পর বুধবার এ মন্তব্য করেন পরোশেঙ্কো। রাশিয়ার কারাগার থেকে মুক্তির পর বুধবার বিশেষ বিমানে কিয়েভ পৌঁছান নাদিয়া।
এদিকে নাদিয়ার মুক্তির বিনিময়ে ইউক্রেনে আটক 2 রুশ সেনাকে মুক্তি দিয়েছে কিয়েভ। কিয়েভে ফেরার আগে নাদিয়াকে ক্ষমা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, নিহত 2 সাংবাদিকের পরিবারের সঙ্গে পুতিনের আলোচনার পরে নাদিয়ার মুক্তির বিষয়টি জানানো হয়। এর পরপরই 2 রুশ সেনার মুক্তি নিশ্চিত করে কিয়েভ। ইউক্রেনে পৌঁছে বুধবারই ইউক্রেনীয় প্রেসিডেন্ট পোরোশেঙ্কোর সঙ্গে দেখা করেছেন 22 বছর বয়সী নাদিয়া শেভচেঙ্কো। 2014 সালের জুনে পূর্ব ইউক্রেনে 2 রুশ সাংবাদিককে হত্যার অভিযোগে তাকে 22 বছরের কারাদণ্ড দিয়েছিল রাশিয়ার আদালত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন অন্তত 3 জন। যুক্তরাষ্ট্র রাজ্য পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার রাতে নিউ ইয়র্কের ইউনিয়ন স্কয়ারের এরভিন প্লাজার কনসার্ট চলার সময় এই হতাহতের ঘটনা ঘটে। হামলায় আহতদের স্থানীয় বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠিক কী কারণে হামলাটি ঘটেছে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এদিকে কনসার্ট হল সহ পার্শ্ববর্তী রাস্তা বন্ধ করে তল্লাশি অভিযান শুরু করেছে নিউ ইয়র্ক রাজ্য পুলিশ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদের শাসনকালের 2 বছর অতিক্রম করে 3য় বছরে পা রেখেছে। এ বিষয়ে ওয়াল স্ট্রিটকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সামনে আরো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তার সরকার সংস্কারমূলক কাজের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তির উন্নয়ন সবচেয়ে বেশি জোর দিয়েছে বলেও জানান তিনি। বিদেশি বিনিয়োগ বাড়ানো, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, ব্যাংকিং দুর্নীতি বন্ধের পাশাপাশি গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে বিজেপির সফল ভূমিকার কথাও তুলে ধরেন মোদী। তবে পণ্যের ওপর কর আরোপ ও জমি বিষয়ক 2টি বিল পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় আটকে থাকায় অভিন্ন পণ্য মাশুল ও পরিষেবা কর প্রচলন বারবার পিছিয়ে যাচ্ছে। এই ব্যর্থতার পেছনে রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকাকে দায়ী করেন মোদী। গত 2 বছরে অর্থনীতিতে লক্ষণীয় পরিবর্তনের কথা জানান অর্থমন্ত্রী অরুণ জেটলি। वसुधैव कुटुंबकम, पूरा विश्व ही हमारा एक परिवार। ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাম রাজনীতিক পিনারাই বিজয়ন। এ সময় আরও 19 জন মন্ত্রীও শপথ গ্রহণ করেন। সিপিআইএম থেকে 12 জন ছাড়াও জোটভুক্ত দল থেকে আরও 3 জন মন্ত্রী হচ্ছেন, যাদের 8 জন নতুন মন্ত্রী হবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। রাজ্যের 140টি আসনের মধ্যে 91টিতে বিজয়ী হয়ে 5 বছর পর পুনরায় সরকার গঠন করল সিপিআইএম এর নেতৃত্বাধীন বামজোট। কাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে নারীদের নিরাপত্তায় বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। নির্ভয়া প্রকল্পের আওতায় বুধবার এ বাস সার্ভিসের উদ্বোধন করেন ভারতের পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। বিশেষ এ বাসে সিসিটিভি ক্যামেরা, ভিডিও রেকর্ডার, জিপিএস সিস্টেম থাকবে। পাশাপাশি প্রতিটি সিটে বিশেষ বোতাম থাকবে। জরুরি মুহূর্তে এ বোতাম চাপলে পার্শ্ববর্তী পুলিশ বিভাগের কাছে বার্তা পৌঁছে যাবে। এ বাস নয়াদিল্লি থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জয়পুরে চলাচল করবে। 268 কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে 800 রুপি। ভারতে গত কয়েক বছরে বাসে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা বেশ আলোচিত হয়। 2012 সালের 16 ডিসেম্বর এক মেডিকেলের ছাত্রীকে ধর্ষণের পর মারাত্মকভাবে আহত করে রাস্তায় ফেলে যায় 6 দুর্বৃত্ত। 2 সপ্তাহ পর তার মৃত্যু হলে নির্ভয়া নামে পরিচিতি পায় সে। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজাতে প্রায় $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। আগামী মাসে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল এ ব্যাপারে আলোচনায় বাংলাদেশ সফর করবে। বিশ্বব্যাংকের ওয়াটার গ্লোবাল প্রজেক্টের ব্যবস্থাপক মিস মাইকি ভ্যান গন্ডেকের সঙ্গে একান্ত বৈঠকের পর সময় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের কাছে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় $100 কোটি প্রকল্প পরিকল্পনা তুলে ধরেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ বিবিএল ব্রাউন ব্যাগ লাঞ্চের সভায় বাংলাদেশের পক্ষে দীর্ঘ 2 ঘন্টার কিনোট উপস্থাপনার উদাহরণ এই প্রথম। বিভিন্ন দেশের বিশ্বব্যাংকের প্রকল্প বিশেষজ্ঞ বাংলাদেশ সরকারের পানি ব্যবস্থাপনার প্রশংসা করেন। ওয়ার্ল্ড ব্যাংকের প্রত্যেকটা ওখানে প্রায় বিভিন্ন দেশের 40 জন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এক্সপার্ট ছিলেন। সবাই এক বাক্যে বলেছে যে আমরা অনেকে জানতামও না
যে তৃতীয় বিশ্ব বা ডেভেলপিং কান্ট্রি, সার্ক কান্ট্রি, এশিয়ার একটা দেশের পাবলিক সেক্টর একটা ওয়াটার ইউটিলিটি এত পর্যন্ত অর্জন করতে পেরেছে। যে ঢাকা ওয়াসার যে রিফর্ম প্রোগ্রাম, যেটা এখন প্র্যাকটিক্যালি যে রিফর্ম প্রোগ্রাম থেকে যে অর্জনটা হয়েছে সেটা তারা আমাদেরকে তুলে ধরার জন্য অনুরোধ করেছিল। বিশ্ব ব্যাংকের সহায়তার বিষয়টি সুনিশ্চিত উল্লেখ করে তাকসিম বলেন, সুপেয় পানি ব্যবস্থাপনার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার দিক থেকে মেগাসিটি ঢাকা হবে পরিকল্পিত ও সফল শহর। ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা অলরেডি সাবমিট করেছি একটা প্রপোজাল, অলমোস্ট +- $1 বিলিয়ন, যার মধ্যে থাকছে মূলত আমাদের যে পাগলা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটার আপগ্রেডিং এবং উত্তরা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা উইথ নেটওয়ার্ক এবং মিরপুর সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা এবং নেটওয়ার্কিং করা এবং আমাদের ট্রেনিং ফ্যাসিলিটিস, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের এখন অ্যাক্টিভ কনসিডারেশনের মধ্যে আছে। অবশ্যই এখন তারা আবার ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে যাবেন। বর্তমান সরকারের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরে 2021 সালের আগেই ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সম্পূর্ণ সমাধানের আশা ব্যক্ত করেন ওয়াসার এই কর্মকর্তা। বর্তমানে ওয়াসার প্রকল্পে বিশ্ব ব্যাংকের $150 কোটি বিনিয়োগ রয়েছে। যে রিফর্ম প্রোগ্রাম থেকে সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। জাপানের শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর শীর্ষ সম্মেলন শুরু। অ্যাবের বিশেষ আমন্ত্রণে আউটরিচ কর্মসূচিতে অংশ নিতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না তালেবান। কাবুলে জঙ্গি হামলায় নিহত 11। নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা বিশ্লেষকদের। ইসরায়েলের মন্ত্রিসভা রদবদলের দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আশঙ্কা। ফিলিস্তিনের রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না, হুঁশিয়ারি লাইবারম্যানের। এবং সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে বিমান হামলা স্থগিত করার ইঙ্গিত রাশিয়ার। রাক্কায় আইএস বিরোধী অভিযানে অগ্রগতির দাবি কুর্দি ও আরব যোদ্ধাদের। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।